দেখো মোল কনসেপ্ট। প্রথম কথা যেটা জানতে হবে সেটা হচ্ছে যে মোল কি জিনিস, ঠিক আছে? তো মোল কি জিনিস জানতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই কেমিস্ট্রি যে আমরা পড়ি, অ্যাকচুয়ালি কেমিস্ট্রি আমরা কি পড়ি বলো দেখি? আমরা যে কেমিস্ট্রি পড়ি, কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি আমরা কি পড়ি? মনে রাখবে, ম্যাটার নিয়ে পড়াশোনাকে আমরা কেমিস্ট্রি বলি। দ্য স্টাডি অফ ম্যাটার। বললাম স্টাডি অফ ম্যাটার ইজ নোন এজ ঠিক আছে? তো প্রথম চ্যাপ্টার আমরা যেটা পড়বো সেটা কি পড়বো? মোল কনসেপ্ট পড়বো। তো মোল কনসেপ্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ম্যাটার নিয়ে পড়াশোনাকে আমরা কি বলছি? কেমিস্ট্রি বলছি। এবারে এর একটা কেমিক্যাল কনসেপ্ট, ম্যাটারের কেমিক্যাল কনসেপ্ট এটা বলে যে প্রত্যেকটা ম্যাটার এভরি ম্যাটার আর মেড আপ অফ স্মল ইনডিভিজিবল পার্টিকেল। ঠিক আছে? বলছে প্রত্যেকটা ম্যাটার কি দিয়ে তৈরি? ছোট ছোট কণা দিয়ে তৈরি। এবার প্রশ্ন, ম্যাটার কি জিনিস? আমরা জানি ম্যাটার কি জিনিস। প্রত্যেকটা জিনিসই ম্যাটার। কি কি? যদি আমি বলি পেনটা ম্যাটার, যদি বলি খাতাটা ম্যাটার। এভরিথিং ইজ ম্যাটার। যা আমরা চোখে দেখতে পাই সেটাই আমাদের ম্যাটার। তাহলে প্রত্যেকটা জিনিসই কি দিয়ে তৈরি? পার্টিকেল দিয়ে তৈরি। কথা ক্লিয়ার আছে? তো এই যে পার্টিকেল, এটা তো স্লো আছে না, পার্টিকেল দিয়ে তৈরি। তো এবার প্রশ্ন হচ্ছে, কোশ্চেন হচ্ছে যে এই যদি আমি এই পেনটা ধরি, এই পেনটাতে কতগুলো পার্টিকেল আছে? আমি যদি নাম্বার অফ পার্টিকেল জিজ্ঞেস করি যে পেনটাতে কতগুলো পার্টিকেল আছে, তোমরা বলতে পারবে? কতগুলো পার্টিকেল আছে বলতে পারবে? প্রশ্ন হচ্ছে তোমরা বলবে কি স্যার অসংখ্য পার্টিকেল আছে। যেটা ইমাজিন করতে পারবে তো নাম্বার, একটা নাম্বার তো ইমাজিন করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে ধরো তুমি একটা ইমাজিনারি নাম্বারে বললে যে এত লক্ষ কোটি কণা আছে, এটাতে এত সংখ্যক কণা আছে যেটা তোমরা ইমাজিনও করতে পারবে না, অর্থাৎ তোমাদের ইমাজিনারি নাম্বারটার থেকেও বেশি সংখ্যক কণা এর মধ্যে আছে। আমার কথা বোঝা গেছে আমি কি বলছি? একটা ইমাজিনারি নাম্বারের থেকেও তার থেকেও বেশি সংখ্যক কণা কি আছে এর মধ্যে আছে। তার মানে আমি যদি এবার জিজ্ঞাসা করি যে কণার সংখ্যাটাকে আমি কিভাবে এক্সপ্রেস করব, কণার সংখ্যাটাকে আমি প্রকাশ কিভাবে করবো, আমার কথা ক্লিয়ার আছে আমি কি বলছি? যে কণার সংখ্যাটাকে আমরা প্রকাশ কিভাবে করব, কথা ক্লিয়ার? তাহলে বলা হচ্ছে যে এই যে হিউজ একটা নাম্বার, কণা মানে তো অসংখ্য নাম্বার আছে, তো এই নাম্বারটাকে আমরা এক্সপ্রেস কিভাবে করব? তাহলে এটা করতে গেলে আমরা সংখ্যায় 10, 20, 30 এরকম নিশ্চয়ই লিখতে পারি না। কি বললাম বুঝা গেল? এটা বুঝার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা মনে করো সাপোজ তোমাকে বাজারে চাল কিনতে যেতে বলা হলো। ঠিক আছে? তুমি বাজারে চাল কিনতে যেতে বলো, তোমাকে রাইস কিনতে বলছি। তুমি চাল কিনতে গেছো, ঠিক আছে? তুমি কি দোকানে গিয়ে বলবে যে কাকু আমাকে 1 লক্ষ চাল দাও? তা সে কি 1 লক্ষ চালের দানা দিয়ে দিতে পারবে? তার মানে চালটা যদি তোমাকে কিনতে হয় তোমাকে তার ওয়েটে কিনতে হবে। সে তোমাকে কি বলবে 1 কেজি চাল দাও কি 100 গ্রাম চাল দাও কি 500 গ্রাম চাল দাও, ইয়েস অর নো? তেমনি সেম কনসেপ্টে তাহলে এটাকে কি বলতে হবে 1 কেজি চাল। আবার ধরো তুমি কলা কিনতে গেছো সাপোজ, তাহলে কলা কিনতে যেয়ে যদি বলো যে আমাকে 1 কেজি কলা দাও, কলা কেজিতে থোড়ি দিবে? কলা বানানাতে দিবে, মানে কিসে দিবে? ডজনে দিবে। বানানা যদি বলি 1 ডজন বানানা। এবার প্রশ্ন হচ্ছে এই যে কলা বলো, প্রাইস, এই যে কলাটা আমি ডজনে কিনে আমার সুবিধাটা কি? এই যে কলাটা আমি ডজনে কিনছি সুবিধা কি? ডজনে কিনলে কলা তো একসঙ্গে হয়। আর 12টা এতে 1 ডজন। তাহলে একসঙ্গে যখন হয় এটাকে কাটতে সুবিধা, বেচতে সুবিধা, কিনতেও সুবিধা, ইয়েস অর নো? কথাটা বোঝা গেছে? তার মানে কি আমরা কলাটাকে ডজনে ইউজ করছি, আমরা যে যেইটাতে ইউজ করছি কিনা আমাদের সুবিধার্থে।
তেমনি সেম কনসেপ্ট, এতে কণার সংখ্যাটাকে যদি আমি হিসাব করি এটা হিউজ নাম্বার হবে। সেটাও যদি আমাদের সুবিধার্থের একটা ভ্যালু হয় সেটা আমাদেরকে দেখতে হবে। এই সুবিধার্থের জন্য আমরা একটা রেফারেন্স ভ্যালু ইউজ করি। এই রেফারেন্স ভ্যালুটাই হচ্ছে কি 1 মোল। 1 আর এই 1 মোল মানে একটা নাম্বার, একটা হিউজ নাম্বার। কি বললাম বুঝতে পারলে? এই নাম্বারটা হচ্ছে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 20। বুঝতে পারলে? এটা একটা হিউজ নাম্বার। এটা 1 মোল মানে কত? 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23। এবার তুমি আমাকে বলো দেখি, তোমাদেরকে যখন বলেছিলাম যে এই নাম্বারটা ইমাজিন করতে যে কতগুলো কণার সংখ্যা থাকতে পারে, তোমরা কি এত বড় একটা নাম্বারকে ইমাজিন করতে পেরেছিলে? নিশ্চয়ই পারোনি। তা সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এই যে কণাটা, যে কণার সংখ্যাটার আমরা কথা বলছি, কি বললাম বুঝতে পারলে? সেটার ক্ষেত্রে আমরা যে রেফারেন্স ভ্যালুটা ইউজ করি সেটা কি 1 মোল। তাহলে 1 মোলের সাহায্যে আমরা কি করি? কণার সংখ্যাকে হিসাব করি। বোঝা গেছে? 1 মোল কি করে? রিপ্রেজেন্ট the number of particle। এবারে যে পার্টিকেল বলছি, পার্টিকেল যে অনেক রকমের হতে পারে, অ্যাটম হতে পারে, মলিকিউল হতে পারে। যে পার্টিকেল বললাম, এই পার্টিকেলটা কি কি হতে পারে? পার্টিকেল হতে পারে অ্যাটম, হতে পারে মলিকিউল, হতে পারে আয়নস, এক্সেট্রা। ঠিক আছে? কি বললাম বোঝা গেছে? তাহলে আমরা কি বললাম? মোল কি? মোল হচ্ছে পার্টিকেল এর নাম্বারকে ডিনোট করে। সেটা পার্টিকেল, প্রত্যেকটা ম্যাটার একটা ছোট্ট ছোট পার্টিকেল দিয়ে তৈরি। কথা ক্লিয়ার আছে? এই পার্টিকেল গুলো আমরা যদি দেখি যে এই মোলসটা, যে মোলের কথা আমরা বলছি, সেটা কি একটা হিউজ নাম্বারকে ডিনোট করে। সেই হিউজ নাম্বারটা কত? না, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই আমরা মোল সম্বন্ধে আমাদের বেসিক কনসেপ্ট, বেসিক ধারণা হচ্ছে এটাই। মোল একটা নাম্বার যেটা পার্টিকেলের সংখ্যাকে ডিনোট করে, অর্থাৎ পার্টিকেলের সংখ্যাকে এক্সপ্রেস করার জন্য আমরা মোল ইউজ করি। কথা ক্লিয়ার আছে? ইয়েস অর নো? এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এই মোল যে পরিমাণের কথা বলছেন, এই মোল পরিমাণটা কতটার মধ্যে থাকে? এই মোল যে সংখ্যাটা বলছেন, এই মোল একটা জিনিসের কতটার মধ্যে 1 মোল পরিমাণ সংখ্যা? ধরো আমি একটা অ্যাটম নিলাম, ঠিক আছে? সাপোজ যে কোনো অ্যাটম, তুমি সোডিয়াম অ্যাটম নিলাম। এই সোডিয়ামটা একটা নির্দিষ্ট তোমার কিছু পরিমাণ সোডিয়াম নিলাম। এবারে বলছে এই কতটা সোডিয়ামের মধ্যে 1 মোল পরিমাণ থাকবে? আমি সোডিয়াম একটা কেস হতে পারে, সোডিয়ামটা কি অ্যাটম। আবার একটা নিলাম H2O। আমরা এগুলা পড়েছি যে সোডিয়াম যেটা, এটা একটা অ্যাটম, এলিমেন্টস, এলিমেন্টের লোয়েস্ট ইউনিট কি? অ্যাটম। ইয়েস অর নো? আর H2O টা কি? একটা কম্পাউন্ড, কম্পাউন্ডের লোয়েস্ট ইউনিট কি? মলিকিউল। তাহলে যদি এটা হবে কি? এটা অ্যাটম। আর এটা কি? মলিকিউল। আমার কথা কি বোঝা গেছে? কি বললাম? সোডিয়ামের লোয়েস্ট ইউনিট কি? অ্যাটম। স্মলেস্ট ইউনিট মানে এলিমেন্টস এর স্মলেস্ট ইউনিট অ্যাটম। আর কম্পাউন্ডের স্মলেস্ট ইউনিট কি বললাম? মলিকিউল। এবার প্রশ্ন হচ্ছে কতটা পরিমাণ এই এলিমেন্টের মধ্যে 1 মোল সংখ্যক কণা থাকে। মনে রাখবে যদি অ্যাটম হয় তাহলে অ্যাটমিক মাস অফ অ্যামাউন্ট, অ্যাটমিক মাস অফ অ্যামাউন্টের মধ্যে 1 মোল থাকে। আর যদি কম্পাউন্ড হয় অর্থাৎ মলিকুল, তাহলে মনে রাখবে মলিকিউলার মাস পরিমাণের মধ্যে 1 মোল থাকে। আচ্ছা, তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো। এই যে আমি অ্যাটমিক মাস পরিমাণের মধ্যে 1 মোল সংখ্যক কণা থাকে, আর মলিকিউল হলে মলিকুলার মাস পরিমাণের মধ্যে 1 মোল সংখ্যক কণা থাকে। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে মোলটাকে যে রিপ্রেজেন্ট করছি, আমরা মোলটাকে রিপ্রেজেন্ট করছি কার রেসপেক্টে? যে কতটা মাসে কত মোল থাকে। আমার কথা বোঝা গেছে? আমি কি বলছি? কতটা মাসে কত মোল থাকে। তাহলে মাথায় রাখবে, তাহলে এখানে একটা জিনিস মাথায়, আমরা যে মোলটা পড়ছি ফার্স্ট যে টপিকটা, এটার হেডিং লিখবে মোল ইন টার্মস অফ মাস। মোল ইন টার্মস অফ মাস। বোঝা গেছে? মোল ইন টার্মস অফ মাস কি লিখবো? মোল ইন টার্মস অফ মাস। আমার কথা ক্লিয়ার আছে আমি কি বলছি? তাহলে মানে প্রশ্ন কি বললাম যে অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক মাসের মধ্যে 1 মোল থাকে, মলিকুলের মধ্যে মলিকুলার মাসের মধ্যে 1 মোল থাকে।
তাহলে মোল যে থাকে সেটা কোথায়? মাস পরিমাণের মধ্যে। তাহলে এবার আমার কথা বুঝো। তাহলে সোডিয়ামের যদি আমি মাস বলি, সোডিয়ামে ১ মোল সোডিয়াম মানে কতটা? না সোডিয়ামের অ্যাটমিক মাস। ১ মোল ওয়াটার মানে কত? না ওয়াটারের মলিকুলার মাস। তাহলে আমি যদি জিজ্ঞেস করি তোমাকে, তাহলে সোডিয়াম 1 মোল সোডিয়াম, 1 মোল সোডিয়াম ইকুয়াল টু 23। এই 23 টা কি? AMU, অ্যাটমিক মাস ইউনিট। ইয়েস অর নো? মানে কি 23 AMU, অ্যাটমিক মাস ইউনিট। এবার শোনো, এই অ্যাটমিক মাস ইউনিটটা একটা কনসেপ্ট থেকে এসছে। ওটা আমাদের এখন আপাতত জানা দরকার না। এটা একটা নাম্বারকে একটা ডিনোট করে, এটা এরকম একটা নাম্বারকে ডিনোট করে 1.66 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রামকে ডিনোট করে 1 AMU মানে। এইটাকে তুমি আপাতত ভাবো যে এই কনসেপ্টে যে AMUটাই আমরা হিসাব করাটা অসুবিধা হবে। আমাদের যে বেসিক ইউনিটে আমরা হিসাব কিসে করি? ম্যাট্রিক পদ্ধতিতে। তাই এই AMUটাকে আমরা গ্রাম হিসাবে ধরে নিই। তাহলে 1 মোল সোডিয়াম মানে আমরা লিখে দেব 1 মোল সোডিয়াম ইকুয়াল টু 23 গ্রাম। আমার কথা বোঝা গেছে? আমি কথা বুঝাতে পেরেছি? তা তোমাকে যদি জিজ্ঞেস করে বলো তো, তোমাকে দিয়েছি 69 গ্রাম সোডিয়াম equal to how many mole of sodium? How many moles of তাহলে এখানে কি করে পাবো? 1 মোল অফ 23, তাহলে 23 গ্রাম মানে 1 মোল। yes or no? তাহলে 1 গ্রাম ইকুয়াল টু 1/23 আর 69 মানে কত হবে তাহলে? 1/23 ইনটু, তাহলে আমি এখানে 3 মোল পেয়ে যাচ্ছি। এটা আমরা বেসিক সবাই বুঝতে পারছি। তাহলে আমি যদি মোল ইন টার্মস অফ মাসের অনুযায়ী দেখি, তাহলে আমি দেখছি কি অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক মাস আর মলিকুলার ক্ষেত্রে মলিকুলার মাসকে যদি ভাগ দিই, এটা দেওয়া থাকে আমার। দেওয়া কি আছে? আমি জিজ্ঞেস করেছি কি রিকোয়ারমেন্ট কত? 69 এ কত মোল আছে? তাহলে আমি যদি 1 মোলে কত আছে, তাহলে আমি 69 এ কত পাবো? তার মানে অ্যাকচুয়ালি আরেকটা কনসেপ্ট মাথায় রাখবে, যে কোনো অ্যাটম বা যে কোনো মলিকুলার ক্ষেত্রে যে কোনো এলিমেন্টস বলো বা যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে এই যে অ্যাটম 1 মোল পরিমাণ যে মাসটা, অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক মাস, মলিকুলার ক্ষেত্রে মলিকুলার মাস, এই মাসটাকে বলা হয় মোলার মাস। মাস অফ 1 মোল। তাহলে লিখে রাখবে যে মাস অফ 1 মোল, মাস অফ 1 মোল ইকুয়াল টু, মনে রাখবে এটার মানে মোলার মাস, মোলার মাস। মাস অফ 1 মোল মানে কি? মোলার মাস। মাস অফ 1 মোল মানে কি বললাম আমি? মোলার মাস। কথা ক্লিয়ার আছে? মাস অফ 1 মোল মানে কি? মোলার মাস। তাহলে আমার বক্তব্য কি? আমি যদি 1 মোল পরিমাণ মাসকে মোলার মাস বলছি, আর মোলার মাস মানে কি? অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক মাস আর মলিকুলার ক্ষেত্রে, আমার কথা বোঝা গেছে? তার মানে আমি যদি এটা দেখি ইন টার্মস অফ মাস, মূল কনসেপ্টে যদি দেখা যায়, তাহলে কি হবে? গিভেন ওয়েট, গিভেন মাস বাই মোলার মাস। গিভেন মাস বাই কি হবে? মোলার মাস। বোঝা গেছে? গিভেন মাস বাই মোলার মাস। তাহলে গিভেন মাসকে যদি মোলার মাস দিয়ে ভাগ করে দিই, আমি নাম্বার অফ মোল পেয়ে যাব। হ্যাঁ? তাহলে মলিকুলার ক্ষেত্রে এটা মলিকুলার মাস, মোলার মাসটা হবে, আর অ্যাটমের ক্ষেত্রে কি হবে? অ্যাটমিক মাস। এবার আমাদেরকে দেখতে হবে সেটা এলিমেন্ট আছে না কম্পাউন্ড আছে। ক্লিয়ার? ব্যাস, নেক্সট। হয়েছে? বোঝা গেছে? কারো কোনো ডাউট আছে? তাহলে আমি যদি বলি একই কনসেপ্ট বললাম যে ধরো 72 গ্রাম H2 ইকুয়াল টু হাউ মেনি মোল? হাউ মেনি? কারণ কি? তাহলে এটা কি হলো? গিভেন মাস কত দেওয়া আছে? 72, আর মোলার মাস H2 এর মোলার মাস কত? তার মলিকুলার মাস। তাহলে 18 মানে এটা কি হচ্ছে তাহলে? মোলার মাস। আর মোলার মাস কি বলেছি? 72 বাই 18। বেসিক জিনিস একদম। ঠিক আছে?
তাহলে এটা আমরা কি পড়লাম, মোলকে কি কনসেপ্টে পড়লাম, ইন টার্মস অফ মাসের রেসপেক্টে। এবার আমাকে আরেকটা কেস ধরো, আমি একটা কথা বলেছি যে 1 মোল একটা নাম্বারকে ডিনোট করে, ইয়েস অর নো? 1 মোল একটা নাম্বারকে ডিনোট করে, সেই নাম্বারটা কত বললাম, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তা তোমাকে একটা 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 আমি ইমাজিনারি নাম্বারের ভ্যালু দিয়ে দিলাম যে এত সংখ্যক কণা মনে কত মোল, সেটা আমরা বের করতে পারবো, কারণ আমরা 1 মোল সংখ্যক কতগুলা পার্টিকেল সেটা আমরা জানতে পারি। আর ইয়েস অর নো? আমার কথা ক্লিয়ার আছে? তার মানে আমি বুঝতে পারছি যেটা আমি যেটা কি লিখবো, তার মানে আমরা নেক্সট যে পয়েন্টটা পড়বো, আমরা কি পড়লাম, মোলস ইন টার্মস অফ মাস। এবার আমরা পড়বো মোলস in terms of volume, moles in terms of sorry particle, ভলিউমটা পরে আসছে, টার্মস অফ পার্টিকেল, মোল ইন টার্মস অফ পার্টিকেল। ক্লিয়ার আছে? এবার আমরা একটা কথা বলো, মোলস ইন টার্মস অফ পার্টিকেল, তার মানে 1 মোল ইকুয়াল টু আমরা কি জানি, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, হ্যাঁ কি না? তা তোমাকে যদি আমি বলি যে মনে করো তোমাকে বলে দিলাম 12.044 ইন্টু 10 টু দি পাওয়ার 24 particles equal to how many mole? বলো কি করবে? 12.044 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ইকুয়াল টু হাউ মেনি মোলস? তাহলে আমরা কি জানি, 1 মোল ইকুয়াল টু 6.022, তাহলে আমরা লিখতে পারবো 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইকুয়াল টু 1 মোল। ইয়েস অর নো? তাহলে একটি পার্টিকেল ইকুয়াল টু কত হবে, 1/6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 24 সরি 23, আর দিয়েছে গিভেন ভ্যালু কত, 12.044 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ইকুয়াল টু কত হবে, 1/6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 12.044 ইন্টু 10 টু দি পাওয়ার 24। তাহলে এটা আর এটা কেটে যাবে, তাহলে এটা 23 এটা 10 রয়ে যাবে, এটা 2 হয়ে যাবে না? তাহলে কত হয়ে যাচ্ছে, 20 মোলস। আশা করি বোঝা গেছে। এবার একটা জিনিস ভালো করে বুঝো, আমি যেটা করলাম এটা অ্যাকচুয়ালি কি করলাম, আমি যদি এইগুলোটা আমি ম্যাথমেটিক্যাল তোমাকে বের করে দেখালাম, তো এর যদি আমি ফর্মুলা বের করি, মোলস ইন টার্মস অফ পার্টিকেল যদি ফর্মুলা বের করি, তাহলে কি হবে, উপরে লিখে দিবে গিভেন নাম্বার বাই 6.022 × 10⁻23, এটাকে আমরা অ্যাভোগাড্রো নম্বর বলি, তাই লিখে দেবো Na। তাহলে এইটা একটা কি হয়ে গেল, এর ফর্মুলা বলো, ইয়েস অর নো? কথা বোঝা গেছে? কারো কোনো দিক্কত আছে, কোনো সমস্যা, পরেশানি করলাম, বুঝতে পেরেছো না পারোনি? বোঝা গেছে তো? তাহলে মোল দুটো কেস হলো, তাহলে এটা একটা সেকেন্ড কেস। মোলকে আমরা দুভাবে করলাম, একটা কিভাবে করলাম, প্রথমে করলাম মাসের রেসপেক্টে, যে মোলার মাস পরিমাণের মধ্যে 1 মোল থাকে, আর একটা কি করলাম আমরা মোলকে পার্টিকেলের রেসপেক্টে, যেখানে একটা 1 মোল মানে একটা নির্দিষ্ট নাম্বারকে ডিনোট করে, সেই নাম্বারটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ক্লিয়ার? তাহলে তোমাকে যেই নাম্বারই তোমাকে দেওয়া থাকুক না কেন, তুমি সেখানে কি করতে পারবে, ওটাকে কোন নাম্বার দিয়ে যদি ডিভাইড করে দিই, মানে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে আমরা মোলের পরিমাণটা পেয়ে যাব, কত মোল আমরা সেটা বুঝতে পেরে যাব। নেক্সট হচ্ছে 3 নম্বর কেস, মোলের এক্সপ্রেশন কেস নাম্বার 3 তে, সেটা হচ্ছে লিখবে মোলস in terms of volume, mole in terms of volume, mole in terms of volume, ঠিক আছে, মোল কি ইন টার্মস অফ ভলিউম। তাহলে মন দিয়ে শোনো কেসটা কি। প্রথম কথা, আমরা নাম্বার পড়লাম আর মাস পড়লাম, তাহলে যার ক্ষেত্রে আমরা মাস
একটা কল্পনা করো, একটা জিনিস বুঝো। আমি একটা সলিড নিয়েছি, ধরো আমি নিয়েছি কি সোডিয়াম। সোডিয়ামের মাসটা তুমি এক্সপ্রেস করতে পারছো, কি বললাম বুঝতে পারলে, যে এটা একটা মাস ইমাজিন করা পসিবল। ওয়াটারের মাসটা ইমাজিন করা পসিবল, যে ওয়াটার একটা মাস আছে, সেই মাসের মধ্যে এতটা থাকে। কি বললাম বুঝে গেল? নাম্বার তো পার্টিকেলের সংখ্যা, সেটা তো আলাদা কেস। আমি একটা কথা বলছি, মাস আছে। এবার তোমাকে যদি আমি বলি বলতো অক্সিজেনের মাস, অক্সিজেনের মাস আছে স্যার, আমি কিছুটা অক্সিজেনের একটা খালি বেলুন ওয়েট করব, তারপর অক্সিজেন ভরবো, দিয়ে অক্সিজেন ভরে তারপর ওয়েট করবো, কিছুটা ডিফারেন্স আসবে, খুব স্লাইট ডিফারেন্স হবে যদি আমরা ডিজিটাল ব্যালেন্সে দেখি। ইয়েস অর নো? কিন্তু জিনিসটা খুবই নগণ্য হয়ে যাবে না যদি আমি গ্যাসের মাস বের করি? গ্যাস তো এমনি হালকা, নেগলিজিবল মাস। তার ক্ষেত্রে মাস হিসাবটা আমাদের ক্ষেত্রে কঠিন হয়ে যাবে, মানে ইমাজিন করাটা কেমন একটা হয়ে যাবে, বা হিসাব করাটা প্রবলেম হবে না, ম্যাথমেটিক্যালি এটা একটু এরর আসার চান্স আছে। ইয়েস অর নো? তাই ভলিউম আমরা কাদের ক্ষেত্রে বের করব? শুধুমাত্র গ্যাসেদের ক্ষেত্রে, তাদের মাসে আমরা মোল সংখ্যা হিসাব করতে অসুবিধা হবে। আমার কথা ক্লিয়ার? তাহলে এই যে ভলিউম জিনিসটা, এই ভলিউমটা আমরা কাদের ক্ষেত্রে রেসপেক্টে ইউজ করি? শুধুমাত্র গ্যাসেসের ক্ষেত্রে। ফর গ্যাসেস, মনে রাখবে, ফর গ্যাসেস। যে কোনো গ্যাস হতে পারে, যে কোনো গ্যাস, এনি গ্যাস। এইখানে একটা কনসেপ্ট, একটা এবার এটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে কোন 1 মোল পরিমাণ কোন গ্যাস ইন এসটিপি, আগে আগে স্টেটমেন্টটা লিখে নাও। লিখবে ইন এসটিপি, ইন এসটিপি 1 mole of any gas, 1 mole of any gas, 1 mole of any gas occupy volume of 22.4 liter. In STP, 1 mole of any gas occupy volume of 22.4 liter. বোঝা গেছে আমার কথাটা? 1 mole of any gas occupy কি 22 পয়েন্ট, কথা ক্লিয়ার আছে? 22.4 লিটার গ্যাস অকুপাই করে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এসটিপি যে বললেন, এই জিনিসটা কি? এসটিপি একটা স্ট্যান্ডার্ড, এসটিপি কথার অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে একটা টেম্পারেচার একটা নির্দিষ্ট আর একটা নির্দিষ্ট প্রেসারকে স্ট্যান্ডার্ডাইজ ধরা হয়। সেই স্ট্যান্ডার্ডাইজ টেম্পারেচার, স্ট্যান্ডার্ডাইজড প্রেসার ধরে তার ভলিউমটাকে মাপা হয়। আমার কথা ক্লিয়ার আছে আমি কি বলছি? এই তাহলে প্রশ্ন হচ্ছে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা কত, আর একটা কি আসবে এর স্ট্যান্ডার্ড প্রেসারটা কত। তা টেম্পারেচারটা মনে রাখবে, টেম্পারেচারটা হচ্ছে 273 কেলভিন, আর প্রেসার হচ্ছে 1 atm। বললাম বুঝতে পারলে? টেম্পারেচারটা কি 273 কেলভিন, আর প্রেসারটা কি বললাম আমি? প্রেসারটা কি বললাম? 1 atm, অর্থাৎ 1 অ্যাটমসফেরিক প্রেসার। আমার কথা ক্লিয়ার আছে? হ্যাঁ, এই টেম্পারেচার এই প্রেসার মেনটেন করে দেখা গেছে যে একটা নির্দিষ্ট গ্যাস টোটাল যে ভলিউমটা অকুপাই করে সেই ভলিউমটা হচ্ছে 22.4 লিটার। গ্যাস মানে তার একটা ভলিউম থাকবে। ভলিউম কি জিনিস তোমরা সবাই জানো, সে যতটা জায়গা দখল করবে। আমার ভলিউম কতটা? না আমি যতটা জায়গা দখল করে আছি। কি এবার জায়গা কতটা দখল করেছে? আমার লেংথ, আমার ব্রেডথ, আর আমার আমার কথা ক্লিয়ার আছে আমি কি বলছি? আমার লেংথ, ব্রেডথ আর কি হাইট। কথা ক্লিয়ার? তাহলে আমার কথা মাথায় রাখবে যে একটা গ্যাস 1 মোল অফ যে কোনো গ্যাস কতটা ভলিউম অকুপাই করে? এসটিপি তে 22.4 লিটার। এবার যদি তোমাকে কোশ্চেন দেয় বলো তো 67.2 লিটার O2 ইকুয়াল টু হাউ মেনি মোল? হাউ মেনি মোল? তা তুমি কি করবে? আমরা কি জানি 1 মোল কতটা ভলিউম অকুপাই করে? 22.4 লিটার। তাহলে লিখে দেবো 22.4 লিটার ইকুয়াল টু 1 মোল। তাহলে 1 লিটার ইকুয়াল টু কত হবে? 1/22.4। ইয়েস অর নো? তাহলে 67.2 মানে কত হবে বলো দেখি? 1/22.4 ইনটু 67.2, বলো ইয়েস অর নো? তাহলে 3 কেটে যাবে, 3 হয়ে যাবে, 3 মোলস হয়ে যাবে। আমার কথা কি বোঝা গেছে না যায়নি? আমার কথা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে? তাহলে আমি ভলিউম থেকে মোল কিভাবে বের করব বুঝতে পারছি। তাহলে আমি এটাকেই যদি দেখি, দেখো এখানে কি আছে, উপরে গিভেন বা ডাটা, নিচে কি 22.4 লিটার, এটা তো ফিক্সড, এটা তো কনস্ট্যান্ট, এটা কোথাও চেঞ্জ হবে না। আমি তো বলে দিয়েছি সমস্ত গ্যাসই 1 মোল পরিমাণ গ্যাস কত লিটার ভলিউম অকুপাই করে? 22.4
4 লিটার। তাহলে আমি লিখতে পারি মোলস ইন টার্মস অফ ভলিউমের যদি আমি ফর্মুলা লিখি, কি ফর্মুলা লিখবে? গিভেন ভলিউম, গিভেন ভলিউম, গিভেন ভলিউম, গিভেন ভলিউম বাই কি হবে? 22.4 লিটার ফিক্সড। এইটা হয়ে যাবে। বোঝা গেছে? যায়নি। তাহলে আমরা কি পড়লাম? মোল পড়লাম। মোলের কি কেস? তিনটা কেস। কি কি? একটা মোল ইন টার্মস অফ মাস, আর একটা মোল ইন টার্মস অফ পার্টিকেলস, আর মোল ইন টার্মস অফ ভলিউম। সেখানে তিনটা একটা রেফারেন্স ভ্যালু আছে। রেফারেন্স ভ্যালু কি? যখন মাস ধরছি তার অ্যাটমিক মাসটা রেফারেন্স ভ্যালু ধরছি, মলিকুল হলে মলিকুলার মাসকে ধরছি। যখন পার্টিকেল ধরছি, পার্টিকেল একটা ফিক্সড নাম্বার অফ পার্টিকেলটাকে আমরা কি বলছি? 1 মোল পরিমাণ। যে ফিক্সড নাম্বারটাকে বলছি 6.022 × 10⁻23, যেটা অ্যাভোগাড্রো নাম্বার, ইয়েস অর নো? তাহলে একটা গিভেন নাম্বার যদি তোমাকে দিই, সেটাকে যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করি, তা সেটা কি হয়ে যাবে? মোল সংখ্যা পেয়ে যাব। কারণ ওই অ্যাভোগাড্রো যে নাম্বারটা, সেটা একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ভ্যালু। আমার কথা ক্লিয়ার আছে? আমি কি বুঝাতে পেরেছি ব্যাপারটা কি হয়েছে? কথা ক্লিয়ার? গুড। এবার একটা জিনিস বুঝো, বেসিক কেস বোঝার চেষ্টা করো। মনে করো তোমাকে আমি দিলাম 1 মোল H2, 1 মোল H2, 1 মোল H2। এই 1 মোল H2O তে যদি তোমাকে জিজ্ঞাসা করি, ধরো 1 মোল পরিমাণ H2 এর কথা বলছি, তার মানে 1 মোল H2O তে কতটা হাইড্রোজেন আছে আর কতগুলো অক্সিজেন আছে? আমি কি বলতে পারবো? আমি 1 মোল H2O দিয়েছি, তাহলে 1 মোল H2O তে কতগুলো হাইড্রোজেন আছে? হাউ মেনি হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন প্রেজেন্ট? হাউ মেনি হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন প্রেজেন্ট? আমি কি বলতে পারবো? হাউ মেনি হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন প্রেজেন্ট? আমাকে একটা কথা বলো, বেসিক কেস, এটা বলতে পারবো কি? পারবো নি? কেন পারবো নি? আমি 1 মোল H2O বলে দিয়েছি তো। আরে ইয়েস অর নো? 1 মোল H2, আমি যদি বলি একটা H2 এর মলিকুল, এটা তো H2 এর মলিকুল, একটি মলিকুল। তুমি আমাকে বলো তো এই একটা মলিকুলে কটা হাইড্রোজেনের অ্যাটম আছে? একটা মলিকুলে কটা হাইড্রোজেনের অ্যাটম আছে? একটা হাইড্রোজেনের H2 এর মলিকুলে কটা হাইড্রোজেনের অ্যাটম আছে? একটা H2O এর অ্যাটম, মলিকুল তো এটা, এটা অণু তো। আরে ভাই এটা তো অণু, অণু, অণু তো। এই একটা ওয়াটারের অণু, জলের অণু, এতে হাইড্রোজেন কটা আছে? একটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন আছে, ইয়েস অর নো? তাহলে একটা অণুতে, একটা মলিকুলে যদি দুটো হাইড্রোজেন, তাহলে এক মোলে কটা থাকবে? আরে ইজি জিনিস, অত কঠিন নয়, অত দিমাগে প্রেসার দিতে হবে নি। সিম্পল ব্যাপার বলছি আমি। কি বলছি? একটা ওয়াটারের অণুতে কটা হাইড্রোজেন আছে? দুটো আছে। তাহলে একটা এক মোলে কটা থাকবে? 1 টাকায় দুটো চকলেট হলে 5 টাকায় কটা চকলেট হয়? 5 টাকায় কটা চকলেট হয়? উত্তর দে আগে। 10 টা কি করে পেলি? কত গুণ করে? তোরা নিট দিবি। বুঝতে পেরেছো ব্যাপারটা কটা হচ্ছে তাহলে? তাহলে একটা যদি দুটো হাইড্রোজেন, এক মোলে 2 মোল, 2 মোলে 4 মোল, 4 মোলে 8 মোল, 3 মোলে 6 মোল। তাহলে আমার কথা এইতে H2 এর অণু আছে। তাহলে একটা H2 অণুতে দুটো হাইড্রোজেন, দুটি হাইড্রোজেন। তাহলে 1 মোল H2O তে, 1 মোল H2O তে, in 1 মোল H2O হাইড্রোজেন অ্যাটম, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম লিখে দেবেন। নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম কত হবে? 2 মোল। আর অক্সিজেন বললে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম 1 মোল। একটাতে একটা আছে, তাহলে এতে কত হবে? 1 মোল। আরে ইয়েস অর নো? আমার কথা কি বোঝা গেছে? কোনো কোনো দিক্কত আছে? পারিশানি নাই তো? নেক্সট, এটা বুঝতে পেরেছো? তা তোমরা আমাকে বলো, আমি যদি তোমাকে বলি 3 মোল NO2, এতে অক্সিজেন কত মোল আছে? একটাতে আরে আর একটা মলিকুলে দুটো অক্সিজেন আছে, তাহলে 3 মোলে কত? 6 মোল। এই বেসিক জিনিস।
এটা 6 মোল। তাহলে আমি আমার এটা করানোর উদ্দেশ্য কি? করানোর উদ্দেশ্য কি? আমি মোলের সঙ্গে একটা পার্টিকেলের নাম্বার হিসাব করছি তো। এটা বেসিক জিনিস, একদম বেসিক ক্লাস। একদম বেসিক ক্লাস এটা। এখান থেকে কোশ্চেন জীবনে আসবে না। না নেটে আসবে না, জেইতে আসবে না, নার্সিং আসবে, কোথাও আসবে না। এটা শেখানো হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? বেসিক। তাহলে আমার বক্তব্য একটা নাইট্রোজেন ডাইঅক্সাইডে একটি নাইট্রোজেন আছে। তাহলে 3 মোলে 3 মোল থাকবে। আর একটা নাইট্রোজেন ডাইঅক্সাইডে দুটো অক্সিজেন আছে। তা 3 মোলে কত থাকবে? 6 মোল। তাহলে এখানে 6 মোল অক্সিজেন, 6 মোল, 6 মোল O2 আর 3 মোল নাইট্রোজেন। আরে ইয়েস অর নো? আমার কথা বোঝা গেছে? হুম? তাহলে আমাদেরকে যদি বলে, তোমাকে যদি জিজ্ঞেস করে আরেক ধরনের কোশ্চেন, মন দিয়ে শোনো, আরো কিছু কোশ্চেন করতে চাই। যেগুলো এইটা পরীক্ষায় একবার পড়েছি। তোমাকে বলে দিবে যে আমি সহজ দেখেছি, যেটা পড়েছিল সেটা দিচ্ছি না। আমি তোমাদের আয়ত্তের মধ্যে দিচ্ছি। ঠিক আছে? আমি আরো ইমপ্রুভাইজ করছি, কোশ্চেনটাকে ইজি করছি। এটা কঠিন পড়েছিল আমি পরে আসছি। আগে ইজিটা ভাবো। মনে করো আমি যদি বলি which case which case has maximum which case has maximum number of atom present? ক্যামেরা আসবে নি? ঠিক আছে। Which case has maximum number of atom present? মন দিয়ে শুনবে আমি কি বলছি। আমি লিখছি 69 গ্রাম সোডিয়াম। অপশন বি লিখব 108 গ্রাম অ্যালুমিনিয়াম। অপশন সি তে লিখবে 120 গ্রাম ম্যাগনেসিয়াম। আর লিখবে অপশন ডি 108 গ্রাম H2। বলো কোনটাতে মলিকুলার পরিমাণ সবচেয়ে বেশি? বলো 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 বলো, কোনটাতে মলিকুল সবচেয়ে বেশি আছে? জলদি বলো। কি করে তোমরা বুঝতে পেরেছো? ও কিন্তু ঠিক বলেছে। তোমরা কি বলছো? কারণ আমি যদি বলি এখানে কি দেওয়া আছে, প্রত্যেকটা ক্ষেত্রে ওয়েট দেওয়া আছে, ইয়েস অর নো? তাহলে মোল ইন টার্মস অফ মাসের ফর্মুলা লাগাতে হবে। আরে হ্যাঁ কি না, এটা বুঝতে পেরেছি না পারিনি বলো? আমি তো মোল ইন টার্মস অফ মাস শিখেছি। মোল ইন টার্মস, এক মোল পরিমাণ অ্যাটম কতটা মাসের মধ্যে থাকে? এক মোল পরিমাণ অ্যাটম কতটা মাসের মধ্যে থাকে? আর মলিকুলার ক্ষেত্রে বোঝা গেছে, ইয়েস অর নো? অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক মাস, আর মলিকুলার ক্ষেত্রে মলিকুলার মাস। তাহলে আমরা জানি সোডিয়ামের অ্যাটমিক মাস কত? 23। 23 যদি হয় তাহলে 23 এ 1 মোল থাকে 6। নিয়ম কি বলেছিলাম? গিভেন ভ্যালু বাই মোলার মাস, ইয়েস অর নো? এটার ক্ষেত্রে কি হবে? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে অপশন এ কেস। অপশন বি তে কি আছে? অপশন বি তে কি আছে? অ্যালুমিনিয়ামের মোলার মাস কত? অ্যালুমিনিয়ামের অ্যাটমিক মাস, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক মাস কত? 27। মুখস্থ করে রাখবে এগুলো। 108 বাই 27। এবারে অপশন সি তে যদি দেখি, অপশন সি তে কে আছে? ম্যাগনেসিয়াম আছে। ম্যাগনেসিয়ামের মোলার মাস কত? মানে ম্যাগনেসিয়ামের অ্যাটমিক মাস। আর ইয়েস অর নো? ম্যাগনেসিয়ামের ম্যাগনেসিয়ামের অ্যাটমিক মাস কত? ম্যাগনেসিয়ামের অ্যাটমিক মাস কত? ভেরি গুড, 24। তাহলে কত হবে এটা? 120 বাই 24। নেক্সট অপশন ডি তে কি আছে? H2O। তাহলে আমাকে বলতে হবে H2O এর কি মাস হবে? মোলার মাসটা কি মাস? অ্যাটমিক মাস না মলিকুলার মাস?
মলিকুলার মাস, কারণ H2 মলিকিউল, তাহলে কি হয়ে যাবে 108/18 কত হবে 6। আরে ইয়েস অর নো, তাহলে এটা 6 হচ্ছে, এটা 3 হচ্ছে, এটা 4 হচ্ছে, এটা 5 হচ্ছে, তাহলে বেশি কোনটাতে আছে, তাহলে এটাতে 6 মোল আছে। আরে ইয়েস অর নো, এটা 3 মোল, এটা 4 মোল, আর এটা 5 মোল। বোঝা গেছে না যায়নি? বুঝতে পেরেছো না পারোনি? তাহলে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট যদি জিজ্ঞেস করে আর যদি ওয়েট দেওয়া থাকে আমরা বের করে ফেলতে পারবো। হ্যাঁ, আমার কথা বোঝা গেছে? হুম, ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি বলো তো, যদি বলি 2 মোল Cl2 মলিকিউল, 2 মোলস Cl2 মলিকিউলস, 2 মোল Cl2 molecule equal to how many, equal to how many number of molecules, বলো। 2 মোল Cl2 molecule মানে how many number of molecules? 2 মোল Cl2 molecule এ how many number of molecule নয়, লিখবে how many Cl atoms are present, Cl atom are present, Cl atom are present, Cl atoms are present, Cl atoms are present, গুড। বল, তোরাও বল ভাই, Cl2 মলিকুলে কটা অ্যাটম আছে? দুটো Cl অ্যাটম আছে, ইয়েস অর নো? তাহলে 1 মোলে কত হবে 2 মোল, তাহলে 2 মোলে কত হবে 2 ইনটু 2 মোল মানে 4 মোল Cl অ্যাটম। কেউ যদি বুঝতে না পারো জিজ্ঞাসা কর, অবশ্যই, কারণ এটা বেসিক পড়াচ্ছি, এখনো যেটা পরীক্ষায় আসবে সেটা পড়াইনি আমি। কি বললাম বুঝতে পেরেছো? এটা শুধু হিসাব শেখানো হচ্ছে, হিসাব, বেসিক কনসেপ্ট। তুই বুঝতে পেরেছো? পরীক্ষা দিলে দিতে পারে না, দাওনি? কনসেপ্ট, নতুন কনসেপ্ট শিখবো, এইখান থেকে কোশ্চেন আসবে। লিখো লিমিটিং রিএজেন্ট, লিখো লিমিটিং রিএজেন্ট, লিমিটিং রিএজেন্ট, লিমিটিং রিএজেন্ট, বাংলায় এটাকে বলা হয় সীমিত বিকারক, সীমিত বিকারক, লিমিটিং রিএজেন্ট, সীমিত বিকারক। বোঝা গেল? মন দিয়ে শুনবে কি বলছি, মন দিয়ে শুনবে। একটা গল্প শোনো, আমি একটা গুগলি জিজ্ঞাসা করছি, বলবে, সিম্পল কোশ্চেন, বেসিক একদম। হ্যাঁ, ধরো তোমাকে আমি একটা গাড়ি তৈরি করতে দিয়েছি, গাড়ি 4 চাকা। গাড়ি তৈরি করতে বেসিক 3টা জিনিস যদি ধরি আমি, একটা হচ্ছে টায়ার, ঠিক আছে, বুঝা গেল, আর সিট, আর একটা বডি। আমার কথা বোঝা গেল? লাগবে একটা টায়ার, লাগবে সিট, লাগবে আর বডি লাগবে। কথা ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি? 3টে জিনিস লাগবে। একটা গাড়ি তৈরি করতে আমার মিনিমাম 4টা টায়ার লাগে, সিট 4টা লাগে, আর বডি কটা লাগে? একটা, ইয়েস অর নো? একটা গাড়ি তৈরি করতে 4টা টায়ার, 4টা সিট, আর একটা। এবার আমি তোমাদেরকে বলেছি আমার আমার দোকান আছে, আমি আমার গোডাউন থেকে তোমাকে 40টা টায়ার দিয়েছি, ঠিক আছে, আমি সিট দিয়েছি ধরো তো দিয়েছি 40টা, বডি দিয়েছি 2টা, গাড়ি কটা তৈরি হবে? হ্যাঁ, ঠিক বলছে? 40টা টায়ার দিয়েছি তো, গাড়ি কটা হওয়া উচিত? 10টা গাড়ি হবে না, একটা গাড়ি 4টা টায়ার, 40টা টায়ারে 10টা গাড়ি, আর 40টা সিটেও সেম কনসেপ্ট, তাহলে উদে বললে 2টা গাড়ি হবে। তার মানে গাড়ি তৈরি করতে দুটো জিনিসের গাড়ি থোড়ি তৈরি হবে। গাড়ি তৈরি করতে গেলে আমার কটা লাগবে? 3টা জিনিসই লাগবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? যদি কোনো জিনিস শর্ট পড়ে যায় সেখানে গাড়ি তৈরি। আমার কথাটা বোঝা গেছে?
এবার তাহলে কটা গাড়ি তৈরি হবে কিসের উপর ডিপেন্ড করছে? যে সবচেয়ে বেশি আছে না যে সবচেয়ে কম আছে? আমার কথা ক্লিয়ার আছে? ইয়েস অর নো? সেম কনসেপ্ট। আমি একটা কেমিক্যাল রিঅ্যাকশন করব। কেমিক্যাল রিঅ্যাকশন তৈরি করার জন্য রিঅ্যাকট্যান্ট লাগবে, প্রোডাক্ট লাগবে। বলো ইয়েস অর নো? তাহলে এদের মধ্যে কোনো রিঅ্যাকট্যান্ট বেশি থাকতে পারে, কোনো রিঅ্যাকট্যান্ট কম থাকতে পারে, হ্যাঁ কি না? তাহলে যদি কোনো রিঅ্যাকট্যান্ট কম সর্বনিম্ন হয় তাহলে তার প্রোডাক্ট কি হবে? আরে ইয়েস অর নো? তাহলে এখানে একটা রিঅ্যাকট্যান্ট রিঅ্যাকশন করে যে বিক্রিয়া করে বিক্রিয়াত পদার্থ তৈরি হবে, কতটা বিক্রিয়াত পদার্থ হবে সেটা কার উপর ডিপেন্ড করবে? যেটা সবচেয়ে আরে ইয়েস অর নো? যেটা কম পড়ে যাবে রিঅ্যাকশন ওখানে বন্ধ হয়ে যাবে, মানে ওই জিনিসটা কম পড়ে গেল। কমটাকে আমরা বলছি সীমিত, লিমিটিং। কথা ক্লিয়ার? বুঝা গেছে? এবার দেখো একই কনসেপ্ট দিচ্ছি সেম এই জিনিসটা আমরা তাহলে এই যে কনসেপ্টটা এইটা আমরা কেমিস্ট্রিতে কাজে লাগানোর চেষ্টা করব। আমার কথা ক্লিয়ার? তাহলে ধরো a প্লাস 2b কি তৈরি হবে? বিসি। বলো ইয়েস অর নো? আমি একটা এটা রিঅ্যাকশনের একটা স্কেলেটন। এই রিঅ্যাকশনটার এটা একটা রোড ম্যাপ যে 1 মোল A 2 মোল B বিক্রিয়া করে কি তৈরি করে? 3 মোল। কথা ক্লিয়ার আছে? হ্যাঁ? তার মানে আমাকে মাথায় রাখতে হবে। আমি তোমাকে কি বলবো? আমি তোমাকে দিলাম কি 5 মোল A দিলাম, 5 মোল A দিলাম। আচ্ছা একটা কথা বলে দিই যে যখন কোনো রিঅ্যাকশন তোমাকে লেখা থাকবে গিভেন রিঅ্যাকশন, তার এই যে সাইডের যে এটাকে কি বলে? সহগ বলে যেটাকে বাংলায়। ঠিক আছে? সহগ জানো তো? এই যে এইটাকে এই সহগটাকে বলবে এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট। এটা ইংরেজিতে বলা হয় কি? কোএফিসিয়েন্ট। ক্লিয়ার? এই কোএফিসিয়েন্টের ভ্যালুটা অ্যাকচুয়ালি মোল নাম্বারকে ডিনোট করে যখন আমরা কেমিক্যাল রিঅ্যাকশন লিখি। আমার কথা ক্লিয়ার আছে? যখন আমরা কেমিক্যাল রিঅ্যাকশন লিখি তখন ওটাকে কিসে কাকে ডিনোট করে? আরে ইয়েস অর নো? কাকে ডিনোট করে? মোল নাম্বারকে ডিনোট করে যে কত মোল আছে। কোএফিসিয়েন্ট যদি 1 হয় 1 মোল, কোএফিসিয়েন্ট যদি 2 মোল 2 হয় 2 মোল, কোএফিসিয়েন্ট 3 হলে 3 মোল। তার মানে আমরা কত মোল রিঅ্যাক্ট করেছে সেটা দেখতে কোথা থেকে পাবো? কোএফিসিয়েন্টের ভ্যালু থেকে। আরে ইয়েস অর নো? আমার কথা বোঝা গেছে? কোএফিসিয়েন্টের ভ্যালু থেকে আমরা জানতে পারবো যে কত মোল রিঅ্যাক্ট করেছে। তাহলে এখানে কোএফিসিয়েন্টের ভ্যালু কত? 1। এখানে কোএফিসিয়েন্টের ভ্যালু কত? 2। তাহলে আমরা কি পড়তে পারবো? পড়বো কিভাবে? আমরা কোন রিঅ্যাকশনকে এভাবে পড়বো যে 1 মোল অফ A react with 2 মোল অফ B and form 3 মোল অফ। আমার কথা ক্লিয়ার আছে? ইয়েস অর নো? তা তোমাকে আমি বলছি কি 5 মোল A দিব আর 4 মোল B দিব। 4 মোল B দিয়েছি, 5 মোল A। এটা মানে এটা রিকোয়ার অ্যামাউন্ট যেটা সেই গাড়ি তৈরির ক্ষেত্রে ছিল। 4টা সিট 4টা বগি, 4টা সিট 4টা টায়ার 3 মোল সি তৈরি করে। তা আমি দিয়েছি তোমাকে 5 মোল A আর 4 মোল B। তাহলে আমাকে বলো তো ক মোল সি তৈরি হবে? হ্যাঁ? তুমি দাঁড়াও। ও ঠিক বলেছে। ওরা শুনতে পায়নি কেউ। বলো তোমরা। ক মোল সি তৈরি হবে? 9 মোল। কি করে 9 মোল হবে আমাকে বুঝাও? হ্যাঁ? 1 মোলে 3 মোল সি তৈরি করে। ইয়েস অর নো? তাহলে 5 মোলে ক মোল সি তৈরি করবে? আরে यार 1 মোল A 3 মোল সি তৈরি করে তাহলে 5 মোল A ক মোল সি তৈরি করবে? ভেরি গুড। আরে হ্যাঁ কি না? 15 মোল সি তৈরি করবে না? কিন্তু 15 মিল সি তৈরি করার জন্য 2 মোল বি 3 মোল সি তৈরি করে। তা 3 মোল সি তৈরি হতে গেলে ক মোল বি লাগে? 2 মোল। 3 মোল সি তৈরি করতে গেলে 2 মোল লাগে তো। তাহলে 15 মোল সি তৈরি করতে হলে ইয়ে কত লাগবে? 10 মোল। আরে यार আমি বলছি তোমাদের কথা অনুযায়ী 3 মোল সি তৈরি করতে তো 2 মোল বি লাগে। আরে হ্যাঁ কি না? তাহলে 1 মোল করতে 2/3। হ্যাঁ? তাহলে 15 মোল করতে কত হবে? 2/3 ইনটু 15। তাহলে কত হচ্ছে? 10। আরে ইয়েস অর নো? আমার কথা বুঝা গেছে? হ্যাঁ? তাহলে আমার যেমন 15 মোল আপনি বলে দিলেন 5 মোল এফ থেকে 15 মোল সি তৈরি করে, 15 মোল সি তৈরি করার জন্য 10 মোল বিও তো লাগবে। হ্যাঁ কি না? আরে লাগবে কি লাগবে না? লাগবে তো। 10 মোল সি লাগবে। হ্যাঁ সরি 10 মোল বি লাগবে। 15 মোল সি তৈরি করতে 10 মোল দিয়েছি আমি। তাহলে লিমিটিং রিয়েজেন্ট কে হবে? লিমিটিং রিয়েজেন্ট কে হবে? বি না এ? বি। বুঝতে পেরেছো না পারোনি? করতে কিভাবে আমি বলে দেবো। পড়াটা এইভাবে করতে পারবে না। আমি আগে ঘটনাটা বুঝো, ঘটনাটা। আমি কি বলছি বুঝতে পেরেছো? করতে কিভাবে আমি শিখিয়ে দেবো। সেজন্য তো পয়সা নিচ্ছি। কি বললাম বোঝা গেছে? হ্যাঁ? তাহলে এই যে কনসেপ্টটা আমি এটা বুঝতে পেরেছি তো মাথায় ঢুকেছে তো?
ওরা এইভাবে হবে না। আমি তোমাকে বুঝাচ্ছি যে 5 মোল এ থেকে 15 মোল সি তৈরি হবে, এটা সত্য কথা, তোমরাই উত্তর দিয়েছো। তাহলে 15 মোল সি তৈরি করার জন্য 10 মোল তো স্যার বিও লাগবে। কিন্তু 10 মোল বি এর জন্য আমি কি 10 মোল বি দিয়েছি, এখানে সাপ্লাই আছে? কত সাপ্লাই আছে? 4 মোল সাপ্লাই আছে স্যার। 4 মোল তো এখানে হবে না, তার মানে লিমিটিং কে হচ্ছে? তাহলে যতক্ষণ বি আছে ততক্ষণ সি তৈরি হবে, এ থাকলেও হবে না। তাহলে আমি কিভাবে পড়াচ্ছি দেখো, 1 মোলে 2 মোল বি প্রথমে খরচা হলো, 1 মোলে 2 মোল বি দিয়ে কমল সি তৈরি হলো 3 মোল। তাহলে এখন বেঁচে কত আছে? 4 মোল। আর এ বেঁচে কত আছে? 2 মোল। আর ইয়েস অর নো? প্রথমে 1 মোলে 2 মোল বি দিয়ে 3 মোল সি তৈরি হলো, পরে আবার 1 মোল খরচা হবে, তাহলে 1 মোলে 2 মোল বি 3 মোল সি। তাহলে এখন বেঁচে কত আছে? 3। এ বেঁচে থোড়ি আছে, তাহলে এ তো জিরো। जो जीरो हो गया हो गया, ওই হচ্ছে লিমিটিং রিএজেন্ট। আন্ডারস্ট্যান্ড? একই না? আর যে বেঁচে রয়ে গেল একে বলবো আমরা এক্সেস। ক্লিয়ার? তাহলে যতক্ষণ এ আছে ততক্ষণ এ তৈরি হবে। তাহলে এ কতক্ষণ ছিল? 4 মোল পর্যন্ত। 4 মোলে কত ইউনিট সি তৈরি হয়েছে? খেলা শেষ। বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? তাহলে এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি কি এভাবে পরীক্ষায় থোড়ি করব যে 1 মোল 1 মোল করে হিসাব করব? জিনিসটা বুঝতে পেরেছি? তাহলে আমাকে পরীক্ষায় করার জন্য, আমার কম সময়ে করার জন্য আমাকে এমন একটা প্রশ্ন, এটা পরীক্ষায় পড়বে, প্রিভিয়াস ইয়ার এরকম কোশ্চেন আছে, আমি দেখাবো কেমন কোশ্চেন দিয়েছি। আমি কি বলছি কথাটা বুঝতে পেরেছো? কনসেপ্টটা ক্লিয়ার আছে? তাহলে আমাকে যদি এটাকে করতে হয় তাহলে লিমিটিং রিজন বের করতে হবে। আরে হ্যাঁ কি না? তাহলে লিমিটিং রিজন বের করার জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। তার কিছু কিছু ট্রিক্স আছে, একটা মন দিয়ে শুনো। আমরা বেসিক এরিথমেটিক লাগাবো এখানে। কিভাবে লাগাবো? কি আছে আমার জেনে লাভ নাই। মাথায় রাখবে, এই যে আমি এখানে করেছি যত মোলে দিয়া থাকুক এটা রিকোয়ার্ড অ্যামাউন্ট, এটা রিকোয়ার্ড অ্যামাউন্ট, এটা রিকোয়ার্ড অ্যামাউন্ট, এইটা আর এটা কি গিভেন অ্যামাউন্ট? ইয়েস অর নো? এটা রিকোয়ার্ড অ্যামাউন্ট, এটা গিভেন অ্যামাউন্ট। ক্লিয়ার আছে? হ্যাঁ, তাহলে আমার কথা মাথায় রাখবে, রেশিও কত হবে? এটা কি করব, গিভেন অ্যামাউন্ট আর রিকোয়ার্ড অ্যামাউন্ট দুটোর মধ্যে রেশিও বানিয়ে দেবো। তাহলে কত ইউনিট করে পাচ্ছি, কেসটা কি হবে? আমি জিনিসটা বুঝো, বেসিক ম্যাথমেটিক্স এটা। এইটা 5/1 যদি করে দিই আর এটা যদি 4/2 করে দিই, দুটোকে সমান করে দিচ্ছি না, তুলনা করছি তো দুটোকে আমি তাই। আর এটা এর ভাগে না, এ তো একটা ইউনিটারি ভাগে চলে এসছে, রেশিওতে চলে এসছে। ইয়েস অর নো? তার মানে এদের তুলনা করলে এর একটা ইউনিট ভাগে চলে এলো, একই না? তাহলে আমি বলছি 5/1, এই যে 5/1, এই 5/1 এর ভ্যালু কত? 5। আর এটা কি 2, এরা সমানে সমান আছে। তাহলে এদের মধ্যে আমি কি পেয়ে গেলাম, যেটা কত অ্যামাউন্ট কত ভাগ, এটা অ্যাকচুয়ালি ভাগ পড়ছি, ভাগ। তার মানে এইটা আর এইটা এখন সমান সমানে ভাগ করে ফেলেছি। কি স্বর্ণ? যদি বুঝতে পারলে তো ভালো, যদি বুঝতে না পারো মনে রাখবে রেশিও করতে হয় গিভেন ডাটা বাই রিকোয়ার্ড ডাটা। আমার কথা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে? আমি বলি তখন এটাকে সমানে সমানে করে ফেলেছি, তার মানে এটা 5 ইউনিট আছে, আমি বলতে পারি এটা 2 ইউনিট আছে। হ্যাঁ কি না? তাহলে কোনটা বেশি আছে, যেটা 2 ইউনিট বেশি না 5 ইউনিট বেশি? যে বেশি তার উপর থোড়ি ডিপেন্ড করবে, যে কম তার উপর ডিপেন্ড করবে। আর ইয়েস অর নো? তাহলে কম কে হচ্ছে এখানে? বি। তাহলে আমি দেখে নেবো 2 মোল বি 3 মোল সি তৈরি করে, এটা ক ইউনিট বেরিয়েছে? 2 ইউনিট। তাহলে 1 মোল, এই 2 মোল বি মানে তো 1 ইউনিট, 2 ইউনিট বেরিয়েছে, তাহলে 6 ইউনিট। এবার তুমি যদি সেটা নাও করো, তুমি 2 ইউনিট দিয়ে করতে পারো, মানে এই 2 মানে 1 ইউনিট মানে 2 মোল, 2 ইউনিট মানে 4 মোল। আর ইয়েস অর নো? যদি তাও কঠিন লাগে আমার দরকারই না, আমি তো বুঝে গেছি কোনটা লিমিটিং রিএজেন্ট, কোনটা লিমিটিং বুঝতে পারছি। এটা লিমিটিং রিএজেন্ট এলআর, আর এটা এক্সেস। এটা লিমিটিং আর এটা এক্সেস। আরে হ্যাঁ কি না? এটা লিমিটিং রিএজেন্ট আর এটা, আমার কথা কি ক্লিয়ার আছে আমি কি বলতে চাইছি? আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, এটা লিমিটিং রিএজেন্ট আর এটা কি এক্সেস। তাহলে আমি বলতে পারি 2 মোল বি যদি 3 মোল সি তৈরি করে, 2 মোল বি যদি 3 মোল সি তৈরি করে, তাহলে 4 মোল বি কমল সি তৈরি করবে। আর এটা এইভাবে বের করো তোমাদের কোচিং অনুযায়ী, প্রথমে 1 মোলে কি 3/2, তাহলে 4 মনে কত হবে? 3/2 ইনটু 4, 3/2 ইনটু 4, তাহলে 2 হয়ে যাবে কি 6 মোল সি। আর ইয়েস অর নো? আমার কথা ক্লিয়ার আছে? আমি বুঝাতে পেরেছি ব্যাপারটা? হ্যাঁ, আমার কথা ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে বের করে ফেলবো কত কত মোল প্রোডাক্ট তৈরি হবে। তাহলে লিমিটিং রিজেন্ট থেকে আমরা জানতে পেরে যাবো কত মোল অ্যাকচুয়ালি তৈরি হবে, কারণ যে কম পড়বে সেই তৈরি হবে, যেটা রয়ে যাবে সে রয়ে গেলেই কি লাভ হয়ে যায়, অন্য জিনিসটা তো নাই। কথা ক্লিয়ার আছে?
হ্যাঁ ব্যাস, তাহলে আমি এরকম একটা কোশ্চেন দিয়ে দেখে দিচ্ছি, আমার তোমাদেরকে একটা কোশ্চেন করার ইচ্ছা জেগেছে, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। সহজ কোশ্চেন দেবো। 2H2 প্লাস O2 ইকুয়াল টু 2H2। ঠিক আছে, তোমাকে আমি 8 মোল 8 মোল হাইড্রোজেন দিয়েছি, ঠিক আছে, আর 5 मोल ऑक्सीजन दिएছি। तो बताओ यहाँ कितने मोल वाटर प्रोड्यूस होगा? এর কোএফিসিয়েন্ট কত? 2, তার রেশিও কত হবে? 8/2। এর রেশিও কত হবে? আরে 5/1, ইয়েস অর নো? তাহলে ভ্যালু কত? এটা 4, এটা 5, তাহলে বেশি কে? তাহলে এখানে লিমিটিং কে হবে? এইটা করতে সময় লাগছে, এটা লিমিটিং রিএজেন্ট। লিমিটিং রিএজেন্ট হবে, ইয়েস অর নো? আর এটা কি? এক্সেস। কি হবে? এক্সেস। তাহলে লিমিটিং কে? এ। তাহলে আমার কত দিয়েছি? 8 মোল, তাহলে 2 মোল 2 মোলে 2 হয়, একে কত হবে? 2/2, 8 কত হবে? 2/2 ইন্টু 8, তাহলে 8 হবে। তাহলে 8 মোল হাইড্রোজেন তৈরি হবে, প্রডিউস হবে। এই কোশ্চেনটা যদি করতে আমার সময় লাগছে তাহলে আর করতে হবে না যদি। বুঝতে পারলে ব্যাপারটা? ইজি না? আমি তো রেশিও বের করব, কত ইউনিট তৈরি হচ্ছে সেটা দেখবো। আরে হ্যাঁ কি না? হ্যাঁ লিখো, একটু কঠিন, এর থেকে একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, সিম্পল। লিখো, ইফ দ্য রিঅ্যাকশন অফ, ইফ দ্য, পুরাটা লিখতে হবে, তোমরা লিখো, ইফ দ্য রিঅ্যাকশন অফ, if the reaction of 1 mole NH3 and 1 mole O2 is এরকম 4NH3 sorry 4NH3 gas plus 5H2O gas তৈরি হবে 4NO gas plus 6H2O লিকুইড। বুঝতে পেরেছো? তাহলে কোশ্চেনটায় অপশন লিখো, এই হচ্ছে রিঅ্যাকশন। অপশন কি বলছে শুনো, অপশন বলছে লিখো, অল দা O2 is consumed, all the O2 is consumed, all the O2 is consumed, all the O2 is consumed. Option B 4 mole NO gas, option B 4 mole NO gas, 4 mole NO gas, ঠিক আছে, is produced, 4 mole NO gas is produced. Option C, option C লিখবে 1.5 mole H2O, 1.5 mole H2O liquid is produced, প্যাকেটে liquid is produced হয়েছে। অপশন ডি, all the NH3 gas is consumed, all the NH3 gas is consumed, gas is consumed, बताओ কি হবে? আচ্ছা consumed মানে শেষ হয়ে যাওয়া, তাহলে এখানে দেখতে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছে, এখানে শেষ কে হয়, লিমিটিং রিএজেন্ট না এক্সেস রিএজেন্ট? তাহলে আমার তো জিজ্ঞেস ওটি করেছে কে এখানে লিমিটিং রিএজেন্ট হবে। আমার কথা কি বুঝতে গেছে না যায়নি? দ্যাট ইজ মাই কোশ্চেন। 1/4 হবে না 4/1 হবে? এসএন ওয়ান্টস টু নো। হ্যাঁ 1/4 হবে, তাহলে ও 4/1 করেছিল, তো 1/4 করতে হবে না? এটা তো রিকোয়ার্ড, এটা তো রিকোয়ার্ড ভ্যালু, এটা তো গিভেন ভ্যালু, তাহলে 1/4, এটা 1/5। আরে ইয়েস অর নো? তাহলে 1/4 বড় না 1/5 বড়? তাহলে এটা 1/5 বড়,
1/5 বড়, এটা 0.25, এটা 0.2, আরে ইয়েস অর নো। তাহলে এখানে বড় কে? এ, তাহলে এ কি হয়ে যাবে? এক্সেস। আর এ কি হয়ে যাবে? लिमिटिंग। ये लिमिटिंग बन जाएगा। अरे यस और नो। তাহলে সব দিক কে শেষ হয়ে যাবে? H2O खत्म हो जाएगा ना রিঅ্যাকশনে। আরে হ্যাঁ কি না? তাহলে এখানে কোশ্চেন অ্যানসার কি হবে? কোশ্চেনে কি হবে? H2O কি শেষ হয়ে যাবে? আরে H2O লিমিটিং রিএজেন্ট। এবার প্রশ্ন হচ্ছে স্যার H2O যে শেষ হয়ে যাবে, এইখানেই তো কোশ্চেনটা, এই জন্যই তো যেই বানানা সহজ, উত্তর দেওয়া কঠিন। দেখো লিমিটিং রিএজেন্ট কি ছিল? H2O। আরে হ্যাঁ কি না? তাহলে লিমিটিং রিএজেন্ট H2O শেষ হবে, কিন্তু এইদিকে দেখো আবার প্রোডাক্টও H2O তৈরি হয়েছে, হ্যাঁ কি না? তাহলে কি আমার কোশ্চেনের ওই অপশনটা ঠিক করা ঠিক হবে? আমার কথা ক্লিয়ার আছে না নাই? আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছো ব্যাপারটা? আমি কি বুঝাতে পেরেছি ঘটনাটা কি ঘটেছে? হ্যাঁ? তাহলে এই কোশ্চেনের অ্যানসার কি H2O কনজিউমড হবে? হবে না। H2O কনজিউমড হবে না। কি বললাম বোঝা গেল? তাহলে কি হবে স্যার? তাহলে কি হবে? অক্সিজেনটা শেষ হয়ে যাবে, কারণ এই H2 এর মধ্যে অক্সিজেন আছে না? একই না? H2 এর মধ্যে অক্সিজেন আছে। তো যেহেতু অক্সিজেন আছে, এই অক্সিজেনটা তো আর কোথাও তৈরি হচ্ছে রইনি, আর রিঅ্যাকশনে থাকছে? থাকছে না। তাহলে অ্যানসার কি হবে? অল দা O2 ইজ কনজিউমড। বুঝা গেল? কারণ কেন বলো দেখি, এটা গ্যাসিয়াস ফর্মে ছিল, ওটা লিকুইড ফর্মে আছে, তাহলে গ্যাসিয়াস ফর্মে তো অক্সিজেন আছে H2। তাই এই গ্যাস তো খতম হয়ে যায়গা, ওখানে H2 অক্সিজেনে তুমি কোনো লেস মাত্রা পাবে? কারণ ওটাতে নতুন প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। আমার কথাটা কি বললাম বুঝতে পেরেছো? আমার কথা বুঝে গেছে? হ্যাঁ, তাহলে এটা অ্যানসার কি হবে? অল দা O2 ইজ কনজিউমড উইল বি দা রাইট অ্যানসার। হয়ে গেল? তাহলে লিমিটিং রিএজেন্ট হয়ে গেছে। নেক্সট করব কি? হেপার ডেনসিটি অ্যান্ড মলিকুলার ওয়েট বা মলিকুলার মাস। হেপার ডেনসিটি অ্যান্ড মলিকুলার মাস রিলেশন বিটুইন ভেপার ডেনসিটি অ্যান্ড মলিকুলার মাস। রিলেশন বিটুইন ভেপার ডেনসিটি অ্যান্ড মলিকুলার মাস। একটা জিনিস বুঝো তো, ডেনসিটি মানে বাষ্প ঘনত্ব, ভেপার মানে বাষ্প, তাহলে বাষ্প ঘনত্ব আর এর ডেনসিটি, বাষ্প ঘনত্ব আর কি বললাম, আণবিক ওজন, এদের মধ্যে রিলেশন। আচ্ছা এই ঘনত্ব আমি বলেছি এক রকমের, বাষ্প ঘনত্ব আরেক রকমের বলেছি, কথাটা বোঝার চেষ্টা করো। তাহলে আমাকে জানতে হবে যে স্যার ঘনত্ব কি জিনিস, মানে ডেনসিটি কি জিনিস। ঘনত্ব মানে হচ্ছে, মনে রাখবে, ঘনত্ব কি জিনিস কেউ বলবে আমাকে একটু? আলোকপাত করবে কেউ? বলো তো ঘনত্ব কি জিনিস? গুড। ভর বাই আয়তন। ঘনত্ব মানে তাহলে আমি লিখবো কি? ভর বাই আয়তন। দেখো এই বেসিক জিনিস, এগুলো সায়েন্সের ছেলেদেরকে আর অত ভাবে ভেঙে বলা যাবে না, আর্টসের লোক হলে আমি ভেঙে বলতাম। ভর বাই আয়তন, ঠিক আছে? ঘনত্ব মানে কি বললাম আমি? ভর বাই আয়তন। তাহলে আমরা একটা কথা বুঝি, মানে একটা আয়তন নির্দিষ্ট পরিমাণে, সেখানে যার ভর বেশি হবে তার ঘনত্ব ইয়েস অর নো? একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন আছে, সেই আয়তনের মধ্যে যার ভর বেশি আর যার ভর কম, হ্যাঁ কি না? এই ঘনত্ব আবার দু ধরনের হয়, একটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব, আর একটা হচ্ছে বাষ্প ঘনত্ব। একটা আপেক্ষিক ঘনত্ব, আর একটা কি বললাম? বাষ্প ঘনত্ব। একটা আপেক্ষিক ঘনত্ব, আর একটা কি বলবো? বাষ্প ঘনত্ব। কথা ক্লিয়ার আছে? একটাকে বলছি কি আপেক্ষিক ঘনত্ব, একটা বাষ্প। আপেক্ষিক ঘনত্ব মানে কি? আপেক্ষিক মানে কারো সঙ্গে একটা তুলনা করা হয়। মনে রাখবে, আপেক্ষিক ঘনত্ব যখন আমরা বলি তখন আমরা দুটোই তুলনা হয়, আপেক্ষিক ঘনত্বটাও তুলনা, বাষ্প ঘনত্বটাও তুলনা। আপেক্ষিক ঘনত্ব আমরা যদি কারো ধরো আমি বলছি লোহার আপেক্ষিক ঘনত্ব, আমরা যদি পড়তে চাই তাহলে লোহার ঘনত্বকে আমরা যদি জলের ঘনত্ব দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে লোহার আপেক্ষিক ঘনত্ব। তামার ঘনত্বকে যদি জলের ঘনত্ব দিয়ে ভাগ করি সেটা হবে, তাহলে আপেক্ষিক ঘনত্ব মানে আমরা অ্যাকচুয়ালি রেফারেন্স ভ্যালু হিসেবে ধরছি কাকে? জলের ঘনত্বকে। আমার কথা ক্লিয়ার?
জলের ঘনত্ব পাতি কথায় আরো বাংলায় সোজা বাংলা গোদা বাংলায় যদি বলা হয় যে কারো একটা কোন একটা পদার্থের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে যত গুণ ভারী সেটাই তার জলের ঘনত্ব আপেক্ষিক ঘনত্ব মানে কি তার ঘনত্ব বাই জলের ঘনত্ব তুমি তো কত গুণ বুঝতে পারবা আর ইয়েস অর নো। তাহলে আপেক্ষিক ঘনত্ব মানে কিছুই নয় যে বস্তুটা বের করছি তার ঘনত্ব বস্তুর ঘনত্ব বাই জলের ঘনত্ব। বস্তুর ঘনত্ব বাই জলের ঘনত্ব at 4 ডিগ্রি সেন্টিগ্রেড at 4 ডিগ্রি সেন্টিগ্রেড বস্তুর ঘনত্ব বাই জলের ঘনত্ব at আমার কথা ক্লিয়ার আছে। আর একটা কথা আমি 4 ডিগ্রি সেন্টিগ্রেড কেন বলেছি 4 ডিগ্রি সেন্টিগ্রেড কেন বলেছি কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাই জলের ঘনত্ব সর্বাধিক হয় সেটা হচ্ছে 1 কেজি পার মিটার কিউব 1 কেজি পার মিটার কিউব 1 কেজি পার মিটার কিউব 1 কেজি পার মিটার কিউব। হয়েছে কি বললাম বোঝা গেল সরি একটা জিনিস নয় হাজার হাজার করবে এটা 1000 হবে 1000 ছেড়ে দাও এটা এটা ইউনিট ভ্যালু ঠিক আছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বস্তু ঘনত্বের সঙ্গে তুলনা করি এটা আমাদের কাজে লাগবে না এখানে আমাদের কাজে লাগবে এইটা তার মানে জলের ঘনত্ব দিয়ে যখন কোনো একটা বস্তুর ঘনত্বকে ভাগ করছি তখন আমরা আপেক্ষিক ঘনত্ব পাচ্ছি ক্লিয়ার ইয়েস অর নো। সেম কেসটা বাষ্প ঘনত্ব নিশ্চয়ই কারো না কোনো একটা বাষ্পের সঙ্গে তুলনা করতে হবে আর বাষ্প মানে কি গ্যাস তারা মনে রাখবে কারো বাষ্প ঘনত্ব মানে সেই বস্তুটার ঘনত্ব এই বস্তুটার ঘনত্ব বস্তুর ঘনত্ব বাই হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব বুঝতে পারলে না পারলেনি এবং এখানে মাথায় রাখবে সেম আয়তন সমান আয়তনে কারণ ঘনত্বটা তো একটা ফিক্সড আয়তন হতে হবে তাহলে দুজনকে তুলনা করবে কি করে সমান আয়তন ফিক্সড ভলিউম সমান আয়তন তার মানে আমরা ঘনত্ব সমান কি বলেছি ভর বাই আয়তন মানে এম বাই ভি বলো ইয়েস অর নো। তাহলে আমি যদি কোন একটা বস্তুর ঘনত্ব বাষ্প ঘনত্ব বের করি মন দিয়ে শুনবে বস্তুর বাষ্প ঘনত্ব যদি বের করি যদি কারো একটা বস্তুর বাষ্প ঘনত্ব বের করি তাহলে যে বস্তুটা বাষ্প ঘনত্ব তার একটা ভর থাকবে ইয়েস অর নো এই ভরটাকে ধরে নিলাম m1 ঠিক আছে ঠিক আছে বাই তার ঘনত্ব মানে কি ভর বাই আয়তন মানে ভি থাকবে ইয়েস অর নো। আর যে হাইড্রোজেন তার ভরটা আমি ধরে নেবো কি m2 সাপোজ ধরে নিলাম আমি হাইড্রোজেনের ভরটা কি m2 m2 তাহলে লিখে দিবে m1 হচ্ছে বস্তুর ভর m1 ইকুয়াল টু বস্তুর ভর খাতায় লিখবে আর m2 ইকুয়াল টু হাইড্রোজেনের ভর H2 এর আরে यार তোমরা কেমন ক্যামেরা সেট করেছো এটা কি হবে H2 এর ভর আমার কথা ক্লিয়ার আছে m1 হচ্ছে বস্তুর ভর আর m2 কি হাইড্রোজেনের ভর কথা ক্লিয়ার আছে তাহলে m2 বাই v লিখবো v মানে কি আয়তনটা সমান তার মানে ওরও যদি আয়তন v হয় এরও আয়তন আমার কথা ক্লিয়ার আছে তার মানে আমি যদি এখানে দেখি আমি এটা কেটে দেবো এই ভি কেটে যাবে ইয়েস অর নো তাহলে উবরে কি হয়ে যাবে বস্তুর ঘনত্ব বাই মানে বাষ্প ঘনত্বটাকে আমরা লিখবো ভেপার ডেনসিটি ভিডি তাহলে ভিডি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি লিখবো m1 বাই m2 আর আমরা হাইড্রোজেন গ্যাসের ভর জানি হাইড্রোজেনের 1 আর হাইড্রোজেন মানে H2 তাহলে 1 ইনটু 2 বলো ইয়েস অর নো তাহলে m1 বাই 2 লিখতে পারি ইয়েস অর নো। এই ভেপার ডেনসিটিটাকে তারা লিখবে এই ভেপার ডেনসিটিটাকে আমরা লিখবো ডি ডেনসিটিকে ডি বাই m1 টা m ই লিখে দাও m বাই 2 এখানে m ইকুয়াল টু কি হবে 2 ইনটু ডি এটাই হচ্ছে রিলেশন বিটুইন ভেপার ডেনসিটি অ্যান্ড
আণবিক ওজন অর্থাৎ মলিকুলার মাস, অর্থাৎ মলিকুলার মাস আর ভেপার ডেনসিটির মধ্যে রিলেশন m ইকুয়াল টু 2 ইন্টু ডি। বোঝা গেছে? তাহলে লিখে দেবে আণবিক ওজন, আণবিক ওজন ওজন ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব, 2 ইন্টু বাষ্প ঘনত্ব। আণবিক ওজন ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। বুঝা গেল? মলিকুলার ওয়েট ইকুয়াল টু 2 ইন্টু ভেপার ডেনসিটি। চলো আজ এটুকুই থাকুক, ঠিক আছে? পরের দিন আবার হবে।